উত্তরবঙ্গের সঙ্গে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির বেশ মিল রয়েছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্ব রাজ্যের জন্য যে নানান রকম প্রকল্পের ব্যবস্থা করছেন, উত্তরবঙ্গকেও প্রকল্পগতভাবে সেই উত্তর পূর্ব রাজ্যগুলির সঙ্গে আপনি জুড়ে দিন। এই কথা আমি বলছি না, বলছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি, সেই কারণেই উত্তরবঙ্গ থেকে নানান সময় নানা রকম দাবি উঠে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য নানা রকম উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছেন, সেখানে পর্যাপ্ত পরিমাণে টাকাও বরাদ্দ হয়। তো সেদিক থেকে উত্তরবঙ্গকে যদি একটা নতুন মর্যাদা দেওয়া হয়, তাহলে উত্তরবঙ্গের উন্নয়নের ক্ষেত্রেও গতি আসবে। অর্থাৎ টেকনিক্যালি উত্তরবঙ্গকে আলাদা করার কথা কিন্তু সুকান্ত মজুমদার বলছেন না, আবার উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে এক করে রাখার কথাও তিনি বলছেন না। তিনি বলছেন প্রকল্পগতভাবে আপনি ভাগ করে দিন রাজ্যটাকে এবং উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে জুড়ে দিন, তাহলে বেশ উত্তরবঙ্গের উন্নতি হবে। এবং তারই সঙ্গে সুকান্ত মজুমদার দাবি করছেন, এই প্রস্তাব যদি গৃহীত হয় তাহলে আশা করা যায় যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিশ্চয়ই কোনো আপত্তি থাকবে না, কারণ আখেরে উন্নতি তো এই রাজ্যেরই হচ্ছে। এইটা যেমন একটা যুক্তি, তেমনি আরেকটা যুক্তি হলো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যেগুলোর জন্য প্রধানমন্ত্রী এত রকম উন্নয়নমূলক ব্যবস্থা নিচ্ছেন, সেই রাজ্যগুলির বেশিরভাগ জায়গাতেই কিন্তু এককভাবে আর না হলে শরিকদের সঙ্গে বিজেপি ক্ষমতায় রয়েছে বেশিরভাগ জায়গাতে। একই রকমভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও কিন্তু বেশিরভাগ জায়গাতেই অনেকগুলো জায়গা এরকম রয়েছে যেখানে বিজেপি শক্তিশালী, বিজেপি ক্ষমতায় রয়েছে। এবং তারই সঙ্গে সুকান্ত মজুমদার এই যে প্রস্তাবটা রেখেছেন, এইটা একটা অন্য মাত্রা পায় যখন আপনি এটা কাউন্ট করেন যে সুকান্ত মজুমদার কিন্তু এখন শুধুমাত্র আর এই রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি নন, এবং তারই সঙ্গে তিনি শুধুমাত্র কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী নন, তারই সঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন যে মন্ত্রক রয়েছে সেই মন্ত্রকেরও কিন্তু প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, যে মন্ত্রকের পূর্ণমন্ত্রী হচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অতএব প্রতিমন্ত্রী হিসেবে সুকান্ত মজুমদার যদি এই প্রস্তাবকে গ্রহণ করাতে পারেন কেন্দ্রীয় সরকারের কাছে, তাহলে কিন্তু উত্তরবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেভাবে থাবা বসানোর পরিকল্পনা করছে সেইটাকে বিজেপি ভেস্তে দিতে পারবে। এবং তারই সঙ্গে বোনাস, সুকান্ত মজুমদার নিজে উত্তরবঙ্গে তার যে লোকসভা কেন্দ্র রয়েছে বালুরঘাট, যেখানে এইবারে রীতিমতো হারতে হারতে তিনি জিতেছেন, সেই পরিস্থিতিও কিন্তু সেখানে আর থাকবে না। দেখুন, বিজেপির তরফ থেকে অনেকবার অনেক রকম কথা বলা হয়েছে উত্তরবঙ্গ নিয়ে। উত্তরবঙ্গে উন্নতি হচ্ছে না, উন্নয়ন হচ্ছে না, উত্তরবঙ্গ বঞ্চিত, উত্তরবঙ্গের আলাদা হওয়ার দরকার আছে। কিন্তু না, আমরা উত্তরবঙ্গকে এখনই আলাদা রাজ্য করার কথা বলছি না, আমরা উত্তরবঙ্গ ভাঙতে চাই না। কিন্তু উত্তরবঙ্গে বিজেপি শক্তিশালী হয়েছে, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উত্তরবঙ্গের দিক থেকে মুখ ফিরিয়ে রয়েছেন, তিনি অবজ্ঞা করছেন। এইরকম নানান কথা বিজেপির তরফ থেকে বলা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বিজেপি কিন্তু উত্তরবঙ্গ নিয়ে কখনো পাশে আছি, কখনো পাশে নেই, কখনো চাইছি, কখনো চাইছি না, এইরকম একটা পলিসি নিয়ে এগিয়েছে। এবার সেখানে রাজ্য বিজেপি যেরকম পলিটিক্যাল ডিভিডেন্ড পেয়েছে, রাজনৈতিক লাভ পেয়েছে, তেমনি ধাক্কাও খেয়েছে। জন বার্লাকে যেমন টিকিট দেওয়া হয়নি, বা অনন্ত মহারাজকে যেরকম বারবার সতর্ক করা হয়েছে। কিছুদিন আগে আপনারা জানেন শুভেন্দু অধিকারী ডাক দিয়েছিলেন যে আমরা এবার থেকে আর সংখ্যালঘু মোর্চা চাই না বিজেপিতে, এবং তারই সঙ্গে আমরা আর সবকা সাথ সবকা বিকাশ প্রধানমন্ত্রীর স্লোগান এটা আর বলবো না, এবার থেকে আমরা বলবো জো হামারে সাথ হাম উনকে সাথ। এবার এই কথাটা শুভেন্দু অধিকারী বলার পরে বিজেপির সমর্থকদের একটা বড় অংশ শুভেন্দু অধিকারীকে সমর্থন করেছেন, তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। কিন্তু রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু এই বক্তব্য থেকে নিজের দূরত্ব তৈরি করেছেন, এবং তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে দল বিজেপি অনুমোদন দেয় না। এবং এই কথা সামনে আসার পরে আবার শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়েছিল। শুভেন্দু অধিকারী তখন বলেছিলেন যে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি হিসেবে প্রকাশ্যে এই কথা স্বীকার করুন বা নাই করুন, মনে মনে তাকে আমার এই কথায় সমর্থন করতেই হবে। আমি নিজের যে নির্বাচনী কেন্দ্র সেখানে কিন্তু এই নীতি নিয়েই চলি। সেখানে দাঁড়িয়ে এখন যখন সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে প্রকল্পগতভাবে উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে জুড়ে দেওয়া হোক এই প্রস্তাব সামনে রাখছেন, বিজেপি সমর্থকদের একটা বড় অংশ কিন্তু এটা সমর্থন করছেন, এবং তারা বলছেন একদম ঠিক বলেছেন সুকান্ত মজুমদার, এইটাই করা উচিত। যদি রাজ্যটাকে ভেঙে উত্তরবঙ্গকে আলাদা না করা যায়, অন্তত প্রকল্পের দিক থেকে এই রাজ্যকে ভাগ করা হোক এবং উত্তরবঙ্গকে উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে জুড়ে দিয়ে প্রকল্পের সুবিধা উত্তরবঙ্গে আসুক। এবং সেখানে কিন্তু তাদের এই দাবিটাও থেকেছে যে দক্ষিণবঙ্গ বিজেপিকে বঞ্চিত করলেও, বিজেপিকে ভোট না দিলেও, উত্তরবঙ্গ নিজে বঞ্চিত থাকার পরেও কিন্তু বিজেপির পাশে গিয়ে দাঁড়িয়েছে, বিজেপিকে ভোট দিয়েছে। তাহলে সেক্ষেত্রে জো হামারে সাথ হাম উনকে সাথ এই পলিসি উত্তরবঙ্গের সঙ্গে বিজেপি কেন নেবে না, উত্তরবঙ্গে কেন এই পলিসি অ্যাপ্লাই করা হবে না?
দেখুন, এই প্রশ্নের অনেকগুলো উত্তর রয়েছে, যে উত্তরগুলো সবই বিভিন্ন রাজনীতির পেছনে আড়াল হয়ে যায়। কিন্তু এখানে একটা উত্তর যেটা রয়েছে, গোদা উত্তর, সেটা হচ্ছে কোনো রাজ্যের শাসক দল না চাইলে রাজ্য ভাগ হতে পারে না। কিন্তু তারই সঙ্গে উত্তরবঙ্গ ভাগের ক্ষেত্রে আরও বেশ কিছু সূক্ষ্ম প্রশ্ন উঠে আসে, যার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো উত্তরবঙ্গ যদি ভাগ হয়ও কটা ভাগ হবে এবং কিভাবে হবে। কারণ আপনারা জানেন গোর্খাল্যান্ডের একটা দাবি রয়েছে, যেটা পশ্চিমবঙ্গে বহু বছর ধরে ফুঁসছে। তারই সঙ্গে গ্রেটার কোচবিহারের একটা দাবি রয়েছে, যেটাকে ব্যবহার করে বারবার রাজনৈতিক ঘুঁটি সাজানো হয়েছে। অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে, তারপরে অনন্ত মহারাজের সঙ্গে কখনো কাছে আসা, কখনো দূরত্ব, কখনো কাছে আসা, কখনো দূরত্বের পালা চলেছে বিজেপির সঙ্গে। এবারের লোকসভা নির্বাচনে আপনারা জানেন কোচবিহারে যিনি প্রার্থী ছিলেন বিজেপির, যিনি কিনা অমিত শাহের ডেপুটি ছিলেন, আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার কাছে পরাজিত হন। এবং এই পরাজয়ের পেছনে অনেকেই একটা বড় কারণ হিসেবে যেটাকে তুলে ধরছিলেন, সেটা হচ্ছে এই অনন্ত মহারাজের গোসা বা অনন্ত মহারাজের বিজেপির সঙ্গে দূরত্ব। এই অনন্ত মহারাজ আবার সম্প্রতি একটি কাণ্ড ঘটিয়েছেন। তিনি রাজ্য বিজেপি, কেন্দ্রীয় বিজেপির কাউকে কিচ্ছু না জানিয়ে সংসদে গ্রেটার কোচবিহারকে আলাদা করে যেন একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়, এই দাবি করেছেন। অনন্ত মহারাজ যে কথাটি বলেছেন সংসদে, সেটা হচ্ছে যে কোচবিহারকে আসাম এবং পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত যে করা হয়েছিল, সেটা ছিল বেআইনি, অসাংবিধানিক এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই বক্তব্যই রাখছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এই সংগঠন কোচবিহারকে আলাদা করার দাবি করে আসছে, 2015 থেকে করে আসছে, এবং তারই সঙ্গে তাদের বক্তব্য গ্রেটার কোচবিহারের মানুষজনকে স্বাধীনতার পর থেকেই যেভাবে বঞ্চনা করা হয়েছে তার বিচার করতে হবে, এবং এই বিচারের দাবি তিনি জানিয়েছেন অমিত শাহ, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। এই কথা যদিও অনন্ত মহারাজ বলেছেন, বিজেপি কিন্তু অফিসিয়ালি এই বক্তব্যের পর নিজের বিবৃতি জারি করে দিয়েছে এবং আবারও বিজেপি কিন্তু এর থেকে নিজের দূরত্ব তৈরি করেছে, এবং বিজেপির অফিসিয়াল বক্তব্য খণ্ড বিখণ্ডের নীতি, রাজনীতি বিজেপি একেবারেই মানে না, সেটা করে না। পশ্চিমবঙ্গের বর্তমান যে সীমারেখা রয়েছে সেটাই যেন থাকে, এটাই বিজেপির নীতি, এই দিকেই বিজেপি কাজ করবে। সেদিক দিয়ে দেখতে গেলে সুকান্ত মজুমদারের এই প্রস্তাবটা কিন্তু বেশ একটা ওই সাপও মরল লাঠিও ভাঙলো না টাইপের প্রস্তাব। টেকনিক্যালি উত্তরবঙ্গকে আলাদা করার কথা বলা হচ্ছে না, রাজ্য ভাগের কথা বলা হচ্ছে না, কিন্তু বলা হচ্ছে যে প্রকল্পগতভাবে আমরা রাজ্যটাকে ভাগ করে নিচ্ছি এবং উত্তর পূর্ব ভারতের যে সুবিধাগুলো রয়েছে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যে প্রকল্পগত সুবিধা পাচ্ছে সেটাও পশ্চিমবঙ্গ পাবে, কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পাবে, দক্ষিণবঙ্গ নয়। এবং এটা যদি সত্যি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত উত্তরবঙ্গে প্রচুর টাকা পয়সা অ্যালোকেট করা হবে, তার মাধ্যমে অনেক কাজ করা যেতে পারে, এবং তার মাধ্যমে অবশ্যই বিজেপি কিন্তু উত্তরবঙ্গে নিজেদের রাজনৈতিক পরিচিতি এবং পরিসর দুটোকেই আরো বাড়ানোর চেষ্টা করবে, আরো শক্তিশালী করার চেষ্টা করবে। এমনকি সুকান্ত মজুমদার তার নিজের কেন্দ্র, আগেই যেটা বললাম বালুরঘাট, সেখানেও অনেক কাজ করতে পারবেন। তবে প্রাথমিকভাবে এখানে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার মতো রয়েছে। প্রথম কথা, এটা এখনো পর্যন্ত একটা প্রস্তাব মাত্র, এটা যে গৃহীত হবেই, কেন্দ্রীয় সরকার এটাকে গ্রহণ করবেই বা স্বীকৃতি দেবেই, এরকম কোনো রকম আগাম সূচনা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। দ্বিতীয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই মুহূর্তে অনেকেই কিন্তু সন্দেহ প্রকাশ করছেন যে এটা কি আদৌ সম্ভব। একটা রাজ্যকে ভাগ করে নিয়ে আলাদা করে অন্য কতগুলো রাজ্যের প্রকল্পের সঙ্গে জুড়ে দেওয়া, এটা কি আদৌ হতে পারে? যেমন দেখুন, বিজেপির উত্তরবঙ্গেরই একজন বিধায়ক রয়েছেন যার নাম বিষ্ণু প্রসাদ শর্মা, যিনি এবারের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধাচারণ করেছিলেন। আদর্শগত এবং নীতিগত দিক থেকে বঙ্গ বিজেপির উত্তরবঙ্গের কিছু প্রার্থীর বিরুদ্ধে তিনি গিয়েছিলেন। তার বিরুদ্ধে কিন্তু বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তো সেই বিজেপির বিক্ষুব্ধ বিধায়ক উত্তরবঙ্গের বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি বলছেন সুকান্ত মজুমদার যে প্রস্তাবটি দিয়েছেন সেটা একটা ইউটোপিয়ান ভাবনা, এটা অবাস্তব, এটা হতে পারে না। সিকিম এই নর্থ ইস্টার্ন কাউন্সিলের অন্তর্গত, কারণ সিকিমের একটা স্পেশাল প্রভিশন রয়েছে, বাংলার এরকম কোনো প্রভিশন নেই, তাই বাংলা নর্থ ইস্টার্ন কাউন্সিলের অন্তর্গত হতে পারে না। তারই সঙ্গে আপনি একটা রাজ্যের অর্ধেকটাকে নিয়ে একটা কাউন্সিলের মধ্যে ঢুকিয়ে দেবেন, এটা কখনো সম্ভব নয়। আপনারা যদি এটা করতে চান তাহলে আগে বাংলাকে ভাগ করুন, উত্তরবঙ্গকে আলাদা করুন, আলাদা করে রাজ্য করবেন, কেন্দ্রশাসিত অঞ্চল করবেন, যা করবেন করুন, তারপর এটাকে নর্থ ইস্টার্ন কাউন্সিলের অন্তর্গত করুন। তা না হলে এটা সম্ভব নয়। সেটা যদি আপনারা করতে না পারেন তাহলে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার বা কেন্দ্রশাসিত অঞ্চল করার জন্য যে সমস্ত মানুষজন লড়ছেন বা যারা এটা বিশ্বাস করেন যে উত্তরবঙ্গকে আলাদা করা উচিত, তাদের বিভ্রান্ত করা হচ্ছে। তাদের বিভ্রান্ত করে এইভাবে আপনি রাজনীতি করবেন না।
তারই সঙ্গে বিষ্ণুপ্রসাদ শর্মা বলছেন সুকান্ত মজুমদার লোকসভা নির্বাচনের ফলাফল দেখে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এবং তিনি আশঙ্কা করছেন যে 2026-এ উত্তরবঙ্গ বিজেপির হাতছাড়া হয়ে যেতে পারে। সেই সমস্ত আশঙ্কা থেকে, হতাশা থেকেই সুকান্ত মজুমদার এইসব কথা বলছেন। দেখুন, এইটা কিন্তু সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে এটা আদৌ করা সম্ভব কিনা। যদি এটা অবাস্তবই হয় তাহলে এটা কি শুধুমাত্রই একটি নির্বাচনী প্যাচ? এই জিনিসটাকে সামনে রেখে ভোটে ফায়দা তোলার চেষ্টায় কি বঙ্গ বিজেপি করছে বা সুকান্ত মজুমদার করছেন? দেখুন, বিষয়টা হচ্ছে 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যে উত্তরবঙ্গকে টার্গেট করবেন সেটা খুব পরিষ্কার, কিন্তু সেখানে দাঁড়িয়ে বঙ্গ বিজেপি, যারা কিনা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বলা যেতে পারে 18 থেকে 12-তে নেমে এসেছেন, তাদের কিন্তু 2026-এর নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে একটা বড় জায়গা থাকবে যে নিজেদের জেতা আসনগুলো এবারে তারা রক্ষা করতে পারবেন কিনা। সেটা করার জন্যই কি এইটা একটা স্ট্র্যাটেজি বিজেপির তরফ থেকে নেওয়া হয়েছে। এবার 2026-এর নির্বাচনে ভালো ফলাফল কি করে বিজেপি করবে তার একটা ফর্মুলা তো শুভেন্দু অধিকারী বাতলে দিয়েছেন। তিনি বলেছেন মুসলিম ভোট চাই না, রাষ্ট্রবাদী মুসলিমও বলবো না, সংখ্যালঘু মোর্চাও চাই না, শুধু হিন্দু ভোটেই হবে। হিন্দু ভোট একসাথে করতে পারলেই ব্যাস আমরা কেল্লাফতে করে দিতে পারবো। তো এটাও, এই যে সুকান্ত মজুমদারের যে প্রস্তাব, সেটাও কি এই কেল্লাফতেটা করার জন্যেই একটা সামনে রাখা হয়েছে, যাতে উত্তরবঙ্গের মানুষকে নির্বাচনের আগে বলা যেতে পারে যে দেখুন আমরা কিন্তু কথা বলছি, আমরা কিন্তু আপনাদের জন্য এরকম একটা ভেবে রেখেছি, আমরা কিন্তু এই জিনিসটাকে সামনে রেখে আপনাদের ভোট চাইছি, আপনারা ভোটটা দিয়ে দিন, তারপর দেখুন আমরা কি করি, তারপর দেখুন আমরা কি নিয়ে আসবো উত্তরবঙ্গের জন্য। 2025-এর মধ্যে সুকান্ত মজুমদারের এই প্রস্তাব গৃহীত হলো কি হলো না, কেন্দ্রের তরফ থেকে সেটা যদি জানানো না হয়, মানে গ্রহণ হয়ে গেছে বা খারিজ হয়ে গেছে, এটা যদি পরিষ্কার করে কেন্দ্রের তরফ থেকে জানানো না হয়, তাহলে 2026-এর নির্বাচনী উপাদান হিসেবে অবশ্যই এটা কাজ করবে। তবে যাই হোক না কেন, সুকান্ত মজুমদার এই যে প্রস্তাবটা সামনে রেখেছেন, সুকান্ত মজুমদারের এই মুভটা, এটা কিন্তু বঙ্গ বিজেপিকে রাজনৈতিকভাবে সাহায্য করবে, একটা রাজনৈতিক ডিভিডেন্ড দেবে যদি বঙ্গ বিজেপি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে। এবং এখানে অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় যেটা দেখার, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের শাসক দল এই ন্যারেটিভটাকে কিভাবে কাউন্টার করে বা এর উল্টো দিকে তারা কি কি বক্তব্য সামনে রাখে। কিন্তু এই ন্যারেটিভটা দরকার। অনেক সময় অনেক প্রস্তাব রাখা হয় এটা জেনেই যে না, এটা গৃহীত হবে না, কিন্তু তারপরেও উত্তাপ বাড়ানোর জন্য বা চর্চার জন্য অনেক রকম প্রস্তাব সামনে রাখা হয়। যেমন নিশিকান্ত দুবেকে নিশ্চয়ই আপনাদের মনে আছে, যিনি সংসদে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, যার জেরে মহুয়া মৈত্রকে তার সাংসদ পদ খোয়াতে হয়েছিল। সেই নিশিকান্ত দুবে একটি প্রস্তাব নিয়ে এসেছেন সংসদে। তিনি বলছেন বাংলা এবং বিহারের 5টা জেলাকে আলাদা করে একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হোক জনবিন্যাসের ভারসাম্য বজায় রাখার জন্য। কোন কোন জেলা? পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, আর বিহারের কিষানগঞ্জ, কাটিয়ার এবং আড়ারিয়া। এই 5টা জেলাকে একত্রিত করে একটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক, কারণ এই সমস্ত জায়গায় বাংলাদেশের অনুপ্রবেশ ঘটছে, বাংলাদেশের মানুষজন ঢুকে পড়ছেন এবং তার ফলে জনবিন্যাস বদলে যাচ্ছে। তারই সঙ্গে নিশিকান্ত দুবে বলছেন যে ঝাড়খণ্ডে মালদহ, মুর্শিদাবাদ থেকে লোকজন ঢুকে পড়ে হিন্দুদের উপরে অত্যাচার করছে, ঝাড়খণ্ড পুলিশ সেখানে কিছুই করছে না। তিনি এই অভিযোগও করছেন যে মালদহ এবং মুর্শিদাবাদে যাতে বাংলাদেশের মানুষজন ভালো করে ঢুকতে পারেন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মালদহ এবং মুর্শিদাবাদের গ্রামের পর গ্রাম ফাঁকা করে দিচ্ছেন। এবার এইখানে বাংলার 2টো জেলাকে কেটে বের করে দেওয়ার কথা বলছেন নিশিকান্ত দুবে। এটা শুনে বাংলার মানুষজন, বাংলার বিজেপির সমর্থক যারা রয়েছেন, তারা হয়তো খুশি হতে পারেন, নিশিকান্ত দুবের পাশে দাঁড়াতে পারেন, আবার নাও দাঁড়াতে পারেন, কিন্তু দাঁড়াতেও পারেন। কিন্তু বিহারেরও 3টে জেলার কথা এখানে বলা হচ্ছে। যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, যে নীতিশ কুমারের সঙ্গে কিন্তু নরেন্দ্র মোদী হাত মিলিয়েছেন, জোট সরকার গঠন করেছেন। অবশ্যই নীতিশ কুমার চাইবেন না আনন্দের সঙ্গে যে তিনি তার 3খানা জেলা দিয়ে দেবেন কেন্দ্রশাসিত অঞ্চল করার জন্য, এবং এরকম কিছু হলে বন্ধুতে ঝামেলাও লেগে যেতে পারে। অতএব নিশিকান্ত দুবের এই প্রস্তাব কতটা গৃহীত হবে সেটা সকলেরই জানা, কিন্তু তারপরেও নিশিকান্ত দুবে এই প্রস্তাবটি সামনে রেখেছেন কেন? কারণ এই প্রস্তাবের মাধ্যমে একটা বিতর্ক তৈরি হবে, একটা ন্যারেটিভ তৈরি হবে এবং একটা নির্দিষ্ট ভোট ব্যাংককে কনসলিডেট করা যাবে, একত্রিত করা যাবে। একই রকমভাবে সুকান্ত মজুমদারও যে প্রস্তাব সামনে রেখেছেন সেটা গৃহীত হোক বা না হোক, তার মাধ্যমে একটা ন্যারেটিভ তৈরি করা যাবে, একটা বক্তব্যকে সামনে রাখা যাবে এবং অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গেরও একটা শ্রেণীর ভোট ব্যাংককে কনসলিডেট করা যাবে, বিজেপির পক্ষে সেটা যাবে, বিজেপির দিকে তাদেরকে টেনে আনা যাবে। অল দ্য উইন্ডস উইল ব্লো ইন বিজেপিস ফেভার। কারণ উত্তরবঙ্গে যে মানুষেরা রয়েছেন, যারা বহু বছর ধরে অভিযোগ করেছেন যে তারা বঞ্চিত, তারা বঞ্চনার শিকার হয়েছেন, তারাও তারপরেও বিজেপির পাশে থেকেছেন,
সেই মানুষ যারা কিন্তু উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে দেখতে চান তারা আশায় বুক বাঁধবেন এবং সেটাই বিজেপির লাভ। এবং বর্তমানে নির্বাচনী রাজনীতি তো এইটাই, যে যত ভালো ন্যারেটিভ তৈরি করতে পারবে, যে যার ন্যারেটিভকে যতটা শক্তিশালী, যতটা বিশ্বাসযোগ্য করে মানুষের সামনে তুলে ধরতে পারবে, সেই শেষ হাসি হাসবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।